হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি সুনীল গঙ্গোপাধ্যায়ের উদাসী রাজকুমারের পরবর্তী অংশ নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক সুনীল গঙ্গোপাধ্যায়ের উদাসী রাজকুমারের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পর্ব। আগে আগে সাদা ঘোড়ার পিঠে চলল কুমার তীক্ষ্ণ। তার পেছনে ছোট্ট একটি দল। সেই দলে রয়েছেন কয়েকজন শিবির বাহক, দাসদাসী, রান্নার ঠাকুর এবং কারারক্ষী মল্লপাল। ছম্বি এই মল্লপালকে বলে দিয়েছেন যে কুমার তীক্ষ্ণ কোনো রাজ্যে গিয়েই রাজাদের আতিথ্য গ্রহণ করবে না। মাঠের মধ্যে শিবির খাটিয়ে থাকবে, নিজের লোকেরা রান্না করে দেবে এবং মল্লপাল যেন কোনো সময়ই কুমারকে চোখের আড়াল না করে। মাঠের মধ্যে ধুলো উড়িয়ে চলল ক্ষুদ্র দলটি। আকাশে ঝকঝক করছে শীতকালের রোদ। ফসল কাটা হয়ে গেছে। দুদিকের প্রান্তর একেবারে ফাঁকা। সামনের দিকে দেখা যাচ্ছে বনের রেখা। তার মাঝখান দিয়ে মাথা তুলেছে একটা পাহাড়। সেই পাহাড়ের ওপাশে ছত্রপুর রাজ্য। রাজকুমার তীক্ষ্ণ স্বভাব গম্ভীর। সহজে তার মুখে হাসি ফোটে না। পারতপক্ষে কারো সঙ্গে কথা বলে না। তার ঘোড়া অন্যদের চেয়ে অনেক আগে আগে ছোটে। তার অঙ্গে গোলাপি রঙের মখমলের পোশাক। তার মাথায় সাদা পালক বসানো পাগড়ি। তার চক্ষু দুটি পদ্মরাগ মণির মতন। তার ভুরু দুটি উড়ন্ত পাখির ডানার মতন। আজ রাজকুমার তীক্ষ্ণর মুখমণ্ডল চাপা আনন্দে উজ্জ্বল। তার জীবনে এই প্রথম সে স্বাধীনভাবে পথে বেরিয়েছে। রাজপ্রাসাদ ও উদ্যানের মধ্যেই তাকে কাটাতে হয়েছে বছরের পর বছর। ছম্বি তাকে বন্দি করে রাখেননি, কিন্তু সব সময় চোখে চোখে রেখেছেন। 3-4 জন শিক্ষক ও গুরু ছাড়া আর কারো সঙ্গে তাকে মিশতেই দেওয়া হয়নি। রাজকুমার তীক্ষ্ণ শাস্ত্র পড়েছে, অস্ত্র শিক্ষা করেছে, কিন্তু আর কোনো বিষয়ে সে কিছুই জানে না। ক্রমে এই দলটি প্রান্তর পেরিয়ে অরণ্যে প্রবেশ করল। এখানে গাছপালাগুলি এমন বিশাল ও পত্রবহুল যে দিনের আলোতেও ছায়া ছায়া হয়ে গেছে। মাঝে মাঝে শুকনো পাতায় কোনো জন্তু জানোয়ার ছুটে যাওয়ার খসখস শব্দ হয়। একসময় দূরে একটা কোনো প্রাণীর করুণ ডাক শুনে কুমার তীক্ষ্ণ ছুটে গেল সেই শব্দ অনুসরণ করে। একটা জলাশয়ের ধারে এসে সে দেখল একটা অদ্ভুত দৃশ্য। এক বিশাল অজগর সাপ গিলে ফেলতে চাইছে একটা হরিণকে। হরিণের শরীরের অর্ধেকটা ঢুকে গেছে সেই অজগরের মুখে, কিন্তু হরিণটার বড় বড় শিং সেই অজগরটা গিলতে পারবে না। হরিণটা তখনও মরেনি, সে আর্তনাদ করে চলেছে। মল্লপাল বিড়বিড় করে বলল, দেখুন কুমার, যে যতটা গিলতে পারে না তার চেয়েও বেশি গ্রাস করতে চায়, একেই বলে লোভ। কুমার তীক্ষ্ণ সেই বিশাল অজগরকে মারবার জন্য ধনুকে তীর ছুড়ল। তখন তার সঙ্গের লোকেরা চিৎকার করে বলে উঠল, মারবেন না কুমার, মারবেন না, অজগর সাপ মারা যায় না। কুমার তীক্ষ্ণ বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, কেন, অজগর মারা যাবে না কেন? একজন বলল, অজগরের চামড়ায় তীর বেঁধে না। এই সাপ কত বড় হয় তার ঠিক নেই। ওই মুখ দেখা যাচ্ছে, কিন্তু লেজটা পুরো দেখা যাচ্ছে না। ওকে বিরক্ত করলে সারা বন তোলপাড় করে দেবে। লেজের ঝাপটে আমাদেরও শেষ করে দেবে। কুমার তীক্ষ্ণ বলল, তাহলে তোমরা সবাই দূরে যাও। ওই অতিলোভী সাপটাকে হত্যা না করে আমি এখান থেকে যাব না। মল্লপালও নিরস্ত করার চেষ্টা করল কুমারকে, কিন্তু কুমার দৃঢ় প্রতিজ্ঞ। সে তীর ধনুক তুলে রইল। অন্যরা ভয়ে সরে গেল অনেক দূরে। শুধু মল্লপাল বাধ্য হয়ে রয়ে গেল। ছম্বি আদেশ করেছেন তাকে সবসময় কুমারের কাছাকাছি থাকতে হবে। কুমার তীক্ষ্ণ একসঙ্গে 10টি বাণ মারল সেই অজগরের মাথার কাছে। কয়েকটি বাণ সত্যি পিছলে পড়ে গেল, কয়েকটি বাণ বিঁধল। অজগরটার পেটের কাছটা ফুলে উঠল হঠাৎ। কুমার আরও 10টা বাণ মারতেই অজগর তার মুখ থেকে ফেলে দিল হরিণটা। তারপর সে মাথা ফেরালো এদিকে।
তার চোখ দুটি আগুনের ভাটার মতন জ্বলছে। তারপর মনে হলো যেন জঙ্গলের মধ্যে ঝড় উঠেছে। সামনের দিকে অজগরের মুখ, আর পেছনের দিক থেকে অজগরের লেজটা লক লক করে ধেয়ে আসছে অনেক গাছপালা ভেঙে। সেই লেজের অংশটাকেই মনে হয় 7খানা সাপের মতন। অজগরের নিঃশ্বাসের ঝাপটায় দাঁড়িয়ে থাকাই শক্ত। মল্লপাল আর্ত চিৎকার করে বলল, কুমার, জলে ঝাঁপ দিন, নইলে বাঁচতে পারবেন না। কিন্তু রাজকুমার তীক্ষ্ণ ততক্ষণে তীর ধনুক ছেড়ে তলোয়ার হাতে নিয়েছে। একলা জলের মধ্যে দাঁড়িয়ে মল্লপাল সবিস্ময়ে দেখল কুমার তীক্ষ্ণ তলোয়ার নিয়ে শূন্যে লাফিয়ে লাফিয়ে উঠছে। মুহূর্তে একদিক থেকে অন্যদিকে ঘুরে যাচ্ছে, যেন সেও একসঙ্গে 7 জন মানুষ। তারপর সেই অজগরের টুকরো টুকরো শরীর ছড়িয়ে পড়তে লাগলো চারদিকে। সেই অজগরকে সম্পূর্ণ বিনাশ করার পর একটা গাছের ডাল ধরে নেমে এলো কুমার তীক্ষ্ণ। তারপর সে সরোবরে নেবে চোখে মুখে জলে ছিটে দিল ভালো করে। মল্লপাল আগে কখনো কুমার তীক্ষ্ণকে লড়াই করতে দেখেনি। এবার সে হাত জোর করে বলল, ধন্য আপনি কুমার। আপনার মতন এমন অল্প বয়সীর এমন বিক্রম যে সম্ভব তা চোখে দেখেও যেন বিশ্বাস করা যায় না। রাজকুমার তীক্ষ্ণ লাজুকভাবে বলল, আমি কখনো কোনো জন্তু জানোয়ারের সঙ্গে লড়াই করিনি। অজগরটা ওই হরিণটাকে জ্যান্ত গিলছিল দেখে আমার রাগ হলো। মল্লপাল বলল, এবার বুঝলাম ছম্বি আপনার সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করেন কেন। আপনি দিগ্বিজয়ী হবেন অবশ্যই। এরপর বন পেরিয়ে পাহাড়ের গা দিয়ে এই দলটি এলো ছত্রপুর রাজ্যের প্রান্তে। সেখানেই রাত্রিরের মতন শিবির ফেলা হলো। লুকা নামে এক অনুচরকে পাঠানো হলো ওই রাজ্যের খবর আনার জন্য। সে রাত্রি নির্বিঘ্নে কেটে গেল। পরদিন দুপুরে লুকা অনেক খবর নিয়ে এলো। রাজ্যের রাজা বেশ বৃদ্ধ এবং দুর্বল। 2 জন রাজকুমারও খুব বিলাসী, যুদ্ধবিদ্যা বিশেষ জানে না। রাজ্যটি প্রকৃতপক্ষে শাসন করে রাজার শ্যালক জয়রাম। সে যেমন শক্তিশালী তেমন অহংকারী। রাজধানী চৌরাস্তায় সে একটি সোনার কলস রেখে দিয়েছে, আর ঘোষণা করেছে যে দেশ বিদেশের কোনো যোদ্ধা যদি তাকে অস্ত্র প্রতিযোগিতায় হারাতে পারে তাহলে ওই সোনার কলসি তাকে দেওয়া হবে। লুকা হাত দিয়ে দেখালো সেই কলসটি এই এত বড়। এরকম সোনার কলস যে পাবে তা 7 পুরুষকে আর চিন্তা করতে হবে না। তবে এর মধ্যে অন্তত 14 জন যোদ্ধা ওই সোনার কলসের লোভে জয়রামের সঙ্গে লড়াই করতে এসে প্রাণ দিয়েছে। অন্য একজন বলল, আমাদের রাজকুমার অজগর হত্যা করেছেন, তিনি মহাবীর। তাহলে এবার ওই সোনার কলস আমাদের রাজ্যে যাচ্ছে। লুকা একটু থমকে গিয়ে বলল, সত্যি কথা বলবো, আমি জয়রামকে এক ঝলক দেখেছি। তাকে দেখে মানুষ বলে মনে হয় না, ঠিক যেন একটা দৈত্য। তিনি নাকি তলোয়ারের এক কোপে একটা তাল গাছ কেটে ফেলতে পারেন। আমাদের রাজকুমারের যতই সাহস হোক, তিনি গায়ের জোরে তা পারবেন না। জয়রামের হাত দুটোও কত লম্বা লম্বা। এ লড়াইয়ের দরকার নেই, চলুন আমরা দেশে ফিরে যাই। মল্লপাল বলল, অত বড় অজগর সাপটা, সেও তো একটা দৈত্যের মতন। কত বড় তার ল্যাজটা ছিল দেখনি? কুমার তীক্ষ্ণ একটু দূরে দাঁড়িয়েছিল। সে গম্ভীরভাবে বলল, জয়রামের সঙ্গে কাল সকালে আমি দ্বন্দ্বযুদ্ধে নামব, তোমরা খবর দিয়ে এসো। পরদিন যথাসময়ে রাজকুমার তীক্ষ্ণ সদল বলে এসে উপস্থিত হলো চৌরাস্তায়। দামামা ধ্বনি দিয়ে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল বলে রাজপুরীর অনেকেই এসে হাজির হয়েছে লড়াই দেখতে। ফেরিওয়ালা সেখানে মিঠাই ও মুড়ি বাতাসা বিক্রি করছে। জয়রাম এলো খানিকটা দেরি করে। সত্যি তাকে দেখলে ভয় করে। হেলে দুলে এমনভাবে হাঁটছে যেন একটা চলন্ত পাহাড়। তার গলায় সোনার হার, 2 হাতে সোনার কবচ। সোনার কলসটার সামনে এসে দাঁড়িয়ে সে এদিক ওদিক চেয়ে বলল, কই, কে আমার সঙ্গে লড়বে? তেমন যোদ্ধা তো কাউকে দেখছি না। রাজকুমার তীক্ষ্ণ এক পা এগিয়ে এসে বলল, হে বীর, আপনার আহ্বানে সাড়া দিয়ে আমি আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। জয়রাম ঝুঁকে পড়ে কুমার তীক্ষ্ণকে দেখল, তারপর অট্টহাসি করে উঠল।
হাসির দমকে দুলে দুলে উঠতে লাগলো তার শরীর। একটু পরে হাসি থামিয়ে বলল, তুই কে রে? এইটুকু পুচকে ছেলে লড়বে আমার সঙ্গে? তোর সাহস তো কম নয়। মরবার স্বাদ হয়েছে বুঝি? যা যা, পালা পালা। মল্লপাল তখন এগিয়ে এসে বলল, হে মহাশয়, ইনি অহিচ্ছত্রপুরের যুবরাজ তীক্ষ্ণ। এর তুল্য বীর কোনো দেশে নেই। ইনি আপনার সঙ্গে শক্তি পরীক্ষা করতে চান। জয়রাম এবার ধমকে সুরে বলল, অহিচ্ছত্রপুরের যুবরাজ তো কি হয়েছে? আমি ছুঁচো মেরে হাত গন্ধ করি না। আমার সামনে একবার কেউ তলোয়ার তুললে আর প্রাণ নিয়ে ফেরে না। ঘরে ছেলেকে ঘরে ফিরিয়ে নিয়ে যাও। মল্লপাল বলল, তাহলে তো সোনার কলসটাও আমাদের নিয়ে যেতে হয়। আপনি হার স্বীকার করছেন নিশ্চয়ই? জয়রাম ক্রুদ্ধ হুঙ্কারে বলল, তবে রে, এত বড় কথা? জয়রাম তলোয়ার তুলে এক কোপে রাজকুমার তীক্ষ্ণকে শেষ করে দিতে গেল, কিন্তু রাজকুমার তীক্ষ্ণ যেন অদৃশ্য হয়ে যেতে জানে। চোখের নিমেষে এসে ঘুরে গেল অন্যদিকে, লাফিয়ে উঠতে লাগলো শূন্যে। এক একবার তাকে দেখা যায়, এক একবার যেন সে কোথায় হারিয়ে যায়। শুধু শোনা যায় অস্ত্রের ঝনঝন শব্দ। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল জয়রাম ধপাস করে চিত হয়ে পড়ে গেল মাটিতে, আর ঠিক গলার কাছে তলোয়ারের ডগা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে রাজকুমার তীক্ষ্ণ। সমবেত জনতা বিস্ময়ে হতভম্ব হয়ে রইল কয়েক পলক। তারপর সবাই উল্লাসে ফেটে পড়ল। অত্যাচারী জয়রামকে এ রাজ্যের মানুষ বিশেষ পছন্দ করে না। সে পরাজিত হওয়ায় সবাই খুশি হয়েছে। তলোয়ারের অগ্রভাগ জয়রামের গলায় ঠেকিয়ে রেখে রাজকুমার তীক্ষ্ণ জিজ্ঞেস করল, কি লড়াইয়ের শখ মিটেছে? আর উঠে দাঁড়াবার ক্ষমতা আছে? জয়রাম কোনো উত্তর দিল না। জনতার মধ্যে থেকে কয়েকজন চেঁচিয়ে উঠল, কুমার, ওকে মেরে ফেলুন, ওর গলা কেটে ফেলুন। আগে যাদের হারিয়েছে তাদের সকলকেই জয়রাম হত্যা করেছে। রাজকুমার তীক্ষ্ণ বলল, না, আমি মানুষ মারতে আসিনি। আমি শুধু এর বীরত্বের গর্ব ভাঙতে এসেছিলাম। সকলের সামনে আমি প্রমাণ করেছি জয়রাম সর্বশ্রেষ্ঠ যোদ্ধা নয়। মল্লপালও চোখের ইশারায় জানালো জয়রামের গলাটা কেটে ফেলার জন্য। কুমার তীক্ষ্ণ তবু বলল, না, ওকে মারব না। দেখো, ও সম্পূর্ণ পরাজিত হয়েছে। ওর উঠে দাঁড়াবার ক্ষমতা নেই। এবার কেউ ওর মুখে চোখে জল ঢেলে দাও। জয়রাম নিষ্পন্দ হয়ে চোখ বুজে আছে দেখে কুমার তীক্ষ্ণ তলোয়ারটা সরিয়ে এনে খাপে পড়ল। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে দাঁড়ালো জয়রাম। কুমারকে আর অস্ত্র তোলার সুযোগ না দিয়েই তার ঘাড়ের ওপর মারল এক কোপ। রাজকুমার তীক্ষ্ণ মাটিতে ঢলে পড়ে গেল। জয়রাম আবার হাহা করে হেসে উঠে বলল, স্পর্ধিত বালক, এই তো শেষ। শুধু তলোয়ার চালাতে শিখে আমার সঙ্গে লড়তে এসেছিলি? শত্রুর যে শেষ রাখে সে কখনো যোদ্ধা হতে পারে? তুই শত্রুকে না মারলে শত্রু তো সর্বনাশ করবে, এই তো নিয়ম। তলোয়ারের রক্ত মুছতে মুছতে জয়রাম সগর্বে বলল, ওরে, কে আছিস? এই মৃতদেহটাকে ভাগাড়ে ফেলে দিয়ায়। মল্লপাল আর তার সঙ্গীরা রাজকুমার তীক্ষ্ণর নিষ্পন্দ শরীরটাকে দ্রুত বয়ে নিয়ে চলে এলো নিজেদের শিবিরে। বেশ কিছুক্ষণ সেই শরীরটাকে ঘিরে ঝিম মেরে বসে রইল তারা। মল্লপাল শোকে আর আশঙ্কায় কাঁদতে লাগলো কপাল চাপড়ে। এমন অকস্মাৎ যে এরকম একটা সাংঘাতিক ঘটনা ঘটে যাবে তারা ভাবতেই পারেনি। এখন কি করা যাবে? কুমারের দেহটা ফিরিয়ে নিয়ে যাওয়া উচিত অহিচ্ছত্রপুরে, নাকি এখানেই পুড়িয়ে ফেলা হবে? চম্বি এই সংবাদ শুনে রাগে দুঃখে কী যে করবেন তার ঠিক নেই। হয়তো এই দলের সবাইকেই মৃত্যুদণ্ড দিয়ে বসবেন। রাজকুমার তীক্ষ্ণর ঘাড়ের কাছে একটা বিরাট কোপ পড়েছে। রক্তে ভেসে যাচ্ছে সারা শরীর। রক্তের ছিটে এমনভাবে লেগেছে যে তার মুখখানাও চেনা যাচ্ছে না। একসময় দলের একজন বলল, আমার মনে হয় আমাদের কুমারের এমন বিভৎস ছিন্নভিন্ন শরীর আর রাজধানীতে ফিরিয়ে নিয়ে যাওয়ার দরকার নেই। প্রজারা কষ্ট পাবে। তার চেয়ে বরং কুমারকে এখানেই পুড়িয়ে ফেলা যাক। আমরাও রাজধানীতে না ফিরে দূরের কোনো গ্রামে পালিয়ে যাব। কয়েকজন এই প্রস্তাব শুনে বলল, হ্যাঁ হ্যাঁ, তাই করা যাক, তাই করা যাক। আর কয়েকজন বলল, বিদেশের মাটিতে কুমারকে রেখে যাব, তা কি ঠিক হবে ভাই? স্বদেশে জাঁকজমকের সঙ্গে তার দাহ করা উচিত না?
খানিকক্ষণ তর্ক বিতর্ক চলল নিজেদের মধ্যে। মল্লপাল বলল, আমি আর দেশেই ফিরব না। আমি যেখানেই লুকোতে চাই চম্বি আমাকে ঠিক খুঁজে বার করবেন। আমাকে চলে যেতে হবে অনেক দূরে। শেষ পর্যন্ত দেখা গেল রাজকুমারের মৃতদেহ নিয়ে কেউই আর দেশে ফিরে যেতে চায় না। মল্লপাল ভগ্ন হৃদয়ে বলল, তাহলে চলো সবাই শ্মশানে যাই। একজন চণ্ডালকে ধরে চুপি চুপি কাজ সারতে হবে। লুকা বলল, একজন পুরোহিতকেও তো ডেকে আনা দরকার। মল্লপাল বলল, লুকা তুমিই যাও, একজন পুরোহিতের সন্ধান করে নিয়ে এসো। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। সূর্যদেব যাচ্ছেন অস্তাচলে। পাখিরা কলকাকলি করতে করতে বাসায় ফিরছে। ঘণ্টা বাজছে সব মন্দিরে। এক এক করে জ্বলে উঠছে তেলের প্রদীপ। নদীর ঘাট থেকে জল আনতে আনতে গান গাইছে মেয়েরা। চৌরাস্তার মোড়ে জল জল করছে সোনার কলসটি। সেটাতে হাত দেওয়ার মতন দুঃসাহস কোনো চোরেরও নেই। মল্লপাল এবং অন্যরা রাজকুমার তীক্ষ্ণ দেহটি নিয়ে এলো শ্মশান ঘাটে। একজন বিশাল চেহারার চণ্ডাল স্নান করছে নদীতে নেবে। মল্লপালের লোকজনেরা তাকে ডাকাডাকি করতেই সে দাঁত মুখ খিচিয়ে বলল, দাঁড়ান না, এত তাড়াহুড়ো কিসের? দেখছেন না চান করছি। মরা মানুষ এখন পুড়ল না একটু পরে পুড়ল তাতে কি আসে যায়? সবাই চুপ করে রইল। চণ্ডাল ধীরে সুস্থে স্নান সেরে উঠে এলো নদী থেকে। ভিজে কাপড় গায়ে দিয়েই সে গুনগুন করতে করতে এই দিকে এসে উকি মেরে বলল, দেখি এ নগরে আজ আবার কে মরল? রাজকুমার তীক্ষ্ণর দিকে এক পলক তাকিয়েই তার ভুরু কুঁচকে গেল। সে আবার ধমকের সুরে বলল, এ কি, কাকে এনেছেন? আমি মরা পোড়াই, জ্যান্ত মানুষ পোড়াই না। মল্লপালেরা বুঝতে না পেরে বলল, জ্যান্ত মানুষ পোড়াতে কে বলেছে? মৃতদেহই তো এনেছি। চণ্ডাল বলল, আমি সারা জীবন ধরে হাজার হাজার মরা পোড়াচ্ছি। আমি মরা আর জ্যান্ত চিনি না? আহারে, এমন ফুটফুটে সুন্দর ছেলেটা, তাকে তোমরা এমনভাবে মারছ? মল্লপাল দারুণ চমকে গিয়ে বলল, বেঁচে আছে? তুমি বলো কি? বহুক্ষণ ধরে এর শরীরে কোনো স্পন্দন নেই। চণ্ডাল বলল, নড়াচড়া করছে না বলেই কি খাঁচা ছেড়ে পাখি উড়ে গেছে? ছি 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 ছি। চণ্ডাল দৌড়ে চলে গিয়ে নদী থেকে আঁচলা করে জল নিয়ে এলো। সেই জল ছিটিয়ে দিল রাজকুমারের চোখে মুখে। এই রকমভাবে কয়েকবার সে জল নিয়ে এলো। কুমারের মুখ থেকে ধুইয়ে দিল সব রক্ত। এই সময় লুকা ডেকে আনলো এক বৃদ্ধ পুরোহিতকে। সব শুনে সেই বৃদ্ধ বললেন, অন্ধকার নেমে এসেছে, কেউ একটা মশাল জ্বালো তো, দেখি ভালো করে। পুরোহিত মশাই কবিরাজি ওষুধও দেন। তিনি কুমারকে ভালোভাবে পরীক্ষা করে দেখে নিয়ে বললেন, নারী অতি দুর্বল, কিন্তু শরীরে প্রাণ আছে। বহুক্ষণ ধরে রক্তক্ষরণ হচ্ছে। তোমরা আগে আমাকে ডাকতে পারোনি? একটু পরে রাজকুমার তীক্ষ্ণ একবার উহ শব্দ করে উঠল। সেই শ্মশানেই একটা চালা ঘরে চিকিৎসা চলল রাজকুমারের। পুরোহিতজি বারবার বলতে লাগলেন, সকালে ওদের যুদ্ধটা আমি দেখেছি। ভারী অন্যায়, ভারী অন্যায়। এই বালকটি জয়রামকে অস্ত্র লড়াইতে হারিয়ে দিয়েছিল, কিন্তু তাকে প্রাণে মারিনি। কিন্তু সেই পাষণ্ডটা এমনই অকৃতজ্ঞ যে নিরস্ত অবস্থায় কুমারকে আঘাত হারল। ভারী অন্যায়, ভারী অন্যায়। সেই চণ্ডাল ও পুরোহিতের সুবিবেচনায় ৩-৪ দিনের মধ্যে অনেকটা সুস্থ হয়ে উঠল রাজকুমার তীক্ষ্ণ। এখনও সে হাঁটতে পারে না বটে, কিন্তু কথা বলতে পারে। মল্লপাল বলল, ভগবানের দয়ায় কুমারকে আমরা ফিরে পেয়েছি। এবার তাহলে আমাদের রাজ্যে ফিরে যাওয়াই ভালো। জয়রাম যদি শুনে ফেলে যে কুমার বেঁচে উঠেছেন, তাহলে আবার সে কি করবে কে জানে। রাজকুমার তীক্ষ্ণ বলল, আমি কোথাও যাব না, এখানেই থাকব। মল্লপালেরা অনেক বোঝাবার চেষ্টা করলেও জেদ ধরে রইলেন রাজকুমার। তখন তাদের শিবিরটা সরিয়ে নিয়ে যাওয়া হলো জঙ্গলের মধ্যে। কেউ আর নগরের দিকে যায়ই না। আস্তে আস্তে একদিন উঠে দাঁড়ালো রাজকুমার তীক্ষ্ণ। জঙ্গলের মধ্যে এক পা করে হাঁটতে লাগলো। 1 মাস পরে সম্পূর্ণ সুস্থ হয়ে রাজকুমার তীক্ষ্ণ লুকাকে বলল, তুমি নগরে যাও। ধৃষ্ট জয়রামকে গিয়ে বলো অহিত ছত্রপুরের যুবরাজ তার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করতে চায়। মল্লপাল ও অন্যদের ভয় ও আপত্তি গ্রাহ্যই করল না রাজকুমার তীক্ষ্ণ।
সে জোর করেই পাঠিয়ে দিল লুকাকে। পরদিন সকালে আবার ডঙ্কা বাজিয়ে ঘোষণা করা হলো লড়াইয়ের। চৌরাস্তায় আবার জমায়েত হলো বহু মানুষ। এলো সেই চণ্ডাল ও পুরোহিত। জয়রাম প্রথমে চিনতে পারল না রাজকুমার তীক্ষ্ণকে। প্রথমে হাসলো একচোট, তারপর ভুরু কুঁচকে বলল, কি ব্যাপার হলো? ভারতে কি আর বীর নেই? আমার সঙ্গে লড়াই করতে সবাই ভয় পায়। শুধু বাচ্চা বাচ্চা কাণ্ডজ্ঞানহীন ছেলেরা সোনার কলসিটার লোভে আমার হাতে মরতে আসে। মরার যদি অত ইচ্ছে হয় তবে মর। সে তলোয়ারের এক কোপ বসাতে যেতেই রাজকুমার তীক্ষ্ণ সরে গেল দ্রুত। তারপর এক লাফে সে উঠে বসল পাশের একটা গাছের ডালে। প্রায় পর মুহূর্তেই সে আবার ঝাঁপিয়ে পড়ল জয়রামের ঘাড়ে। জয়রাম কোনো ক্রমে রাজকুমার তীক্ষ্ণকে ঝেড়ে ফেলল গা থেকে। কিন্তু ওই রকম লাফ দিতে দেখেই সে কৌশলটা বুঝতে পেরেছে। তার মনে পড়েছে রাজকুমার তীক্ষ্ণর কথা। সে বিকট চিৎকার করে বলে উঠল, সেই ছেলেটা আবার ফিরে এলো কি করে? তাকে আমি মেরে ফেলেছিলাম। ভূত ভূত হয়ে আমাকে মারতে এসেছে। দারুণ ভয় পেয়ে জয়রাম পিছন ফিরে একটা দৌড় মারল। রাজকুমার তীক্ষ্ণ বিদ্যুৎ গতিতে তার সামনে গিয়ে বলল, পামর, পালাচ্ছিস কোথায়? এই তোর বীরত্ব? জয়রাম এবার হাউ হাউ করে কেঁদে হাত জোর করে বলল, দয়া করো, আমায় দয়া করো, আমাকে ক্ষমা করো কুমার, আমি হেরে গেছি। রাজকুমার তীক্ষ্ণ এবার আর ভুল করল না, দয়াও দেখালো না। এক কোপে সে জয়রামের ঘাট থেকে মুন্ডুটা নাবিয়ে দিল। তারপর রাজকুমার সোনার কলসটায় এক লাথি মেরে বলল, এটা যার ইচ্ছে নিক, আমার চাই না। পরদিন শিবির গুটিয়ে দলবল নিয়ে রাজকুমার তীক্ষ্ণ চলে এলো অন্য একটি দেশে। এ দেশের নাম ভোজ রাজ্য। এ রাজ্যে রাজার কোনো পুত্র সন্তান নেই, দুটি কন্যা। সেনাপতির নাম বাহুক। রাজকন্যা দুটির এখনো বিয়ে হয়নি। রাজা একটি অদ্ভুত ঘোষণা করেছেন। তার নিজের কালো রঙের ঘোড়ায় চেপে যদি কেউ রাজবাড়ির পিছনের নদীটা পার হতে পারে তবে তার সঙ্গেই বড় রাজকন্যার বিয়ে হবে। রাজার সেই কালো ঘোড়া একমাত্র রাজা ছাড়া অন্য কোনো যাত্রীকে পিঠে নিতে চায় না, ফেলে দেয়। রাজবাড়ির পেছন দিকে যে নদী, তাতে এমন সাংঘাতিক স্রোত যে কেউ তাতে নামতেই সাহস পায় না। ঘোড়া শুধু সে নদী পার হওয়া তো অসম্ভব ব্যাপার। নদীটি আসলে একটা জলপ্রপাত। কিছুটা আগেই সে পাহাড় থেকে ঝাঁপিয়ে সমতলে পড়েছে। এ পর্যন্ত কেউ এই পরীক্ষা দিতে এগিয়ে আসেনি। অনেকে বলে ভোজরাজ তার মেয়েদের বিয়ে দিতে চান না বলেই এমন কঠিন শর্ত রেখেছেন। রাজকুমার তীক্ষ্ণ শিবির পাতা হলো নগরের সীমানার বাইরে। তারপর রাজকুমার দূত পাঠালো ভোজ রাজার কাছে, সৈন্যবাহিনী নিয়ে নয়। রাজকুমার একা বেরিয়েছে দিগ্বিজয়ে। এই রাজ্যে সবচেয়ে বড় বীরের সঙ্গে সে শক্তি পরীক্ষা করতে চায়। সে রাজ্য জয় করতে চায় না। শ্রেষ্ঠ বীরের সম্মান পেলেই সে অন্য রাজ্যে চলে যাবে। বৃদ্ধ ভোজরাজ অহিচ্ছত্রপুরের রাজাকে চিনতেন। তার ছেলে এ রাজ্যে এসেছে শুনে তিনি বললেন, সে কি, আমার বন্ধুপুত্র প্রান্তরের মধ্যে সামান্য শিবিরে থাকবে কেন? যাও যাও, তাকে রাজপ্রাসাদে ডেকে আনো, তাকে আমাদের অতিথি করে রাখব। ভোজরাজ তার সেনাপতি বাহুককে পাঠালেন রাজকুমার তীক্ষ্ণকে রাজপ্রাসাদে নিয়ে আসার জন্য। রাজকুমার সেনাপতিকে সম্মান জানিয়ে নিজের শিবিরে বসালো। তারপর বলল, মহারাজকে আমার প্রণাম জানাবেন, কিন্তু আমি এ রাজ্যের অতিথি হতে আসিনি, যুদ্ধ করতে এসেছি। রাজপ্রাসাদে নয়, আমি এই শিবিরেই থাকব। আমার সঙ্গে কে লড়াই করবে আপনি ঠিক করুন। সেনাপতি বাহক অবজ্ঞার সঙ্গে বলল, তুমি এসে গায়ে পড়ে লড়াই করতে চাইলেই বা অন্য কেউ রাজি হবেন কেন? তুমি যদি রাজার অতিথি হতে না চাও তাহলে এ রাজ্য ছেড়ে চলে যাও। রাজকুমার তীক্ষ্ণ বলল, আপনি এ রাজ্যের সেনাপতি, আপনাকে নিশ্চয়ই সকলে বড় বীর বলে মনে করে। আমি আপনার সঙ্গেই শক্তি পরীক্ষা করতে চাই। সেনাপতি বাহক এবার ক্রুদ্ধ হয়ে বলল, বালক, তোমার স্পর্ধা তো কম নয়। তুমি আমার ভৃত্যের সঙ্গেও লড়াই করার যোগ্য নও। যাও, দূর হয়ে যাও। রাজকুমার তীক্ষ্ণ সামান্য হেসে বলল, আপনি যদি আমার সঙ্গে লড়তে রাজি না হন তাহলে বুঝতে হবে যে আপনি একজন কাপুরুষ। এ রাজ্যের সেনাপতি এক কাপুরুষ।
ক্ষত্রিয়দের মধ্যে প্রথা এই যে কেউ কাউকে কাপুরুষ বললেই দুজনকে প্রাণপণ যুদ্ধ করতে হয়। ক্রোধে কাঁপতে কাঁপতে বাহক তার কোষ থেকে তরবারি মুক্ত করে বলল, ওরে দুর্বুদ্ধি, তুই আমাকে এমন কথা বলতে সাহস করলি? আমি এখনই তোর যুদ্ধ স্বাদ মিটিয়ে দিচ্ছি। রাজকুমার তীক্ষ্ণ একটুও ভয় পেল না, তার ঠোঁট থেকে হাসিটুকুও মুছল না। সে শান্ত গলায় বলল, এখানে নয়, এখানে নয়, লড়াই হবে কাল সকালে, প্রকাশ্য কোনো জায়গায়। বহু লোকের চোখের সামনে আমি আপনাকে পরাজিত করতে চাই। বাহক বলল, তবে তাই হোক, এ রাজ্যের প্রজাদের সামনেই আমি তোর স্পর্ধার শাস্তি দেব। তোর ছিন্নমুন্ডু কাল ধুলোয় গড়াবে। সেই দিনই সমস্ত রাজধানীতে রাজকুমার তীক্ষ্ণ এবং সেনাপতি বাহুকের দ্বন্দ্ব যুদ্ধের কথা ঘোষণা করে দেওয়া হলো। পাহাড়ের আড়ালে সূর্য উঠেছে একটু আগে, এখনও রোদ চড়া হয়নি। রাজপুরীর সামনের চত্বরটিতে ছড়িয়ে আছে পাতলা ছায়া। এখানে অনেকগুলি গাছে পাখিরা জেগে উঠে ডাকাডাকি করে অন্যদের জাগাচ্ছে। দূরে শোনা যাচ্ছে জলপ্রপাতের শব্দ। রাজকুমার তীক্ষ্ণ এসে দাঁড়িয়েছে একটি গাছের নিচে। সেই গাছের অনেক ডালপালা ছড়ানো। মল্লপাল এবং দলের অন্য লোকেরা দাঁড়িয়ে আছে দূরে। নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে গেল, বাহক এখনো আসেনি। অনেক দর্শক অবশ্য এসে গেছে এরই মধ্যে। হঠাৎ সানাই আর কারা নাকারা বেজে উঠল। রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলো একটি দল। তার মাঝখানে কালো ঘোড়ার পিঠে বসে আছেন বৃদ্ধ রাজা। প্রজারা রাজার নামে জয়ধ্বনি দিয়ে উঠল। একটি গাছের নিচে ঘোড়া থেকে নামলেন রাজা। তারপর তিনি হাতছানি দিয়ে তীক্ষ্ণকে কাছে ডাকলেন। রাজকুমার তীক্ষ্ণ কাছে এগিয়ে এসে হাত জোর করে রাজাকে প্রণাম জানালো। রাজা মৃদু স্বরে বললেন, জয় হোক, দীর্ঘজীবী হও কুমার। আমি শুনলাম তুমি আমার সেনাপতি বাহুককে কাপুরুষ বলে অপমান করেছ। কেন এমন দুঃসাহস দেখালে তুমি? বাহুক তোমার চেয়ে বয়সে অনেক বড়, তোমার তুলনায় অনেক শক্তিমান। এই রাজ্যের হয়ে এসে 3টে যুদ্ধ করেছে। তোমাকে জয় করতে তার এক মুহূর্তও লাগবে না। রাজকুমার তীক্ষ্ণ বলল, বেশ তো, আমার সঙ্গে যুদ্ধ করে তিনি যদি জয়ী হতে পারেন তাহলে তার গৌরব আরও বাড়বে, আপনার রাজ্যের সুনাম হবে। রাজা বললেন, তোমাকে হারিয়েই তো সে থামবে না। তুমি তাকে কাপুরুষ বলেছ, তোমাকে সে হত্যাও করবে। তোমার এত কম বয়স, তবু তুমি মরতে চাও কেন? কি তোমার দুঃখ? কেন তুমি নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে ঘুরছ? রাজকুমার তীক্ষ্ণ হেসে বলল, আমার কোনো দুঃখ নেই। আমার খুব তাড়াতাড়ি মরে যাওয়ারও ইচ্ছে নেই। আমি দিগ্বিজয়ী হওয়ার জন্য রাজ্য ছেড়ে বেরিয়েছি। রাজা বললেন, তোমার অভিজ্ঞতা কম, তাই তুমি বুঝতে পারছো না। তোমার যতই দক্ষতা থাকুক, বড় বড় বীরদের সঙ্গে লড়াই করতে গেলে তোমার যে কোনো সময় মৃত্যু হতে পারে। একজনকে তুমি যুদ্ধে হারালেও তার সঙ্গী সাথীরা তোমাকে মেরে ফেলবার চেষ্টা করবে। আমি তাই এই যুদ্ধ বন্ধ করতে এসেছি। সেনাপতি বাহুক এখনই এসে পড়বে। তুমি তার সামনে ক্ষমা চাও। বয়সে বড় একজন যোদ্ধার কাছে ক্ষমা চাওয়ার মধ্যে লজ্জার কিছু নেই। তুমি ক্ষমা চাইলেই মিটমাট হয়ে যাবে। তারপর তুমি আমাদের অতিথি হয়ে কিছুদিন থাকো। রাজকুমার তীক্ষ্ণ উদ্ধতভাবে বলল, ক্ষমা চাওয়া তো দূরে থাক, সেনাপতি বাহক যদি এখানে আসতে আর দেরি করেন তাহলে আমি সবার সামনে তাকে আবার কাপুরুষ বলবো। এই রাজ্যের সকলকেই কাপুরুষ বলবো। রাজা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হায় বালক, তবে তোমাকে মরতেই হবে দেখছি। সঙ্গে সঙ্গে শোনা গেল অনেকগুলি ঘোড়ার খুঁড়ের শব্দ। একদল অশ্বারোহীর সঙ্গে এসে উপস্থিত হল সেনাপতি বাহুক। তার সঙ্গে স্বর্ণখচিত পোশাক, মাথায় কার্তিক ঠাকুরের মতন মুকুট। তার সঙ্গীদেরও বেশ বলবান যোদ্ধা বলে মনে হয়। বাহুক ঘোড়া থেকে নেমে রাজাকে প্রণাম জানাবার পর গম্ভীরভাবে বলল, মহারাজ, আজ একটু পরেই আমাকে পাহাড়পুরে যেতে হবে। তার আগে আপনার সঙ্গে জরুরি বৈঠকে বসতে হবে। এই বালকটির যুদ্ধস্বাদ আমি খুব তাড়াতাড়ি মিটিয়ে দিচ্ছি, তারপর সব কাজ সারব। এরপর সে জনতার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, এই অসভ্য ছোকরাটি আমাকে অপমান করেছে।
আমাদের রাজ্যের অপমান করেছে। আমি একে শাস্তি দেব। এর বয়স কম বলে অনেকের দয়া হতে পারে, কিন্তু একে ক্ষমা করার জন্য অনুরোধ করবেন না আমাকে। এই হতভাগা প্রাণ নিয়ে এ রাজ্য ছেড়ে যেতে পারবে না। রাজকুমার তীক্ষ্ণ মৃদু মৃদু হাসতে লাগলো। এরপর শুরু হলো যুদ্ধ। রাজকুমার তীক্ষ্ণ চেহারাটা ছোটোখাটো বলে তার প্রতিদ্বন্দ্বীরা প্রথম থেকেই তাকে অবহেলার চোখে দেখে। তাকে পরাজিত করা যেন অতি সহজ কাজ। কিন্তু রাজকুমার তীক্ষ্ণর হালকা শরীরটি এত দ্রুত ঘুরতে পারে যে তাকে ধরা ছোঁয়াই যায় না। তাছাড়া সে অনেক উঁচুতে লাফাতে পারে। হঠাৎ হঠাৎ যেন অদৃশ্য হয়ে যায়, লাফিয়ে গাছের ডাল ধরে ঝোলে। সেই রকমই একবার গাছের ডাল থেকে রাজকুমার তীক্ষ্ণ একটা লাথি মারল বাহকের মুখে। বাহক সেই আঘাতে চিৎপাত হয়ে পড়ে গেল। রাজকুমার তীক্ষ্ণ ঝুপ করে তার সামনে এসে পড়ে বলল, তুমি নিজেই জানিয়েছ কেউ কারুকে ক্ষমা করবে না। উঠে দাঁড়াও। শুয়ে থাকা অবস্থায় আমি কারুকে হত্যা করি না। ওঠো। সেনাপতি বাহক অতি কষ্টে উঠে দাঁড়ালো। তার মাথা ঘুরছে, তবু সে খুব জোরে একটা কোপ মারতে গেল। ঝট করে সরে গিয়ে রাজকুমার তীক্ষ্ণ তার তলোয়ারের অর্ধেকটা বিধিয়ে দিল বাহকের বক্ষে। বাহক আর একটা শব্দ উচ্চারণ করতে পারল না, ঢলে পড়ল মৃত্যুর মুখে। রক্তমাখা তলোয়ারটা টেনে বার করে উঁচুতে উঠিয়ে রাজকুমার তীক্ষ্ণ চেঁচিয়ে বলল, আমার সঙ্গে লড়াই করতে আর কেউ চায়? আর কেউ আমার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে রাজি আছে? সবাই বিস্ময়ে হতবাক, কেউ কোনো সাড়া দিল না। তারপর হঠাৎ বাহকের অশ্বারোহী দল হুঙ্কার দিয়ে উঠল একসঙ্গে। অস্ত্র তুলে প্রায় 20-25 জন যোদ্ধা আসতে লাগলো রাজকুমার তীক্ষ্ণর দিকে। দ্বন্দ্বযুদ্ধের এই রকম নিয়ম নয়, একসঙ্গে এতজন মিলে একজন মাত্র যোদ্ধাকে আক্রমণ করে না। রাজকুমার তীক্ষ্ণ একবার তাকালো বৃদ্ধ রাজার দিকে। রাজা কটমট করে তাকিয়ে আছেন। তিনিও আগে থেকেই জানতেন বাহক পরাজিত হলে তার দেহরক্ষীরা সবাই একই সঙ্গে আক্রমণ করে এই স্ফোটিত কুমারকে হত্যা করবে। রাজকুমার তীক্ষ্ণ বিদ্যুৎ গতিতে ছুটে গিয়ে রাজার কালো ঘোড়াটার পিঠে চড়ে বসল। আর কোনো দিকে পালাবার পথ নেই, তাই সে ঘোড়া ছুটিয়ে চলে গেল রাজবাড়ির দিকেই। সেদিক থেকেও তেড়ে আসছে একদল যোদ্ধা। অন্য কোনো উপায় না দেখে রাজকুমার তীক্ষ্ণ সেই ঘোড়া শুদ্ধ ঝাঁপিয়ে পড়ল জলপ্রপাতের মতন অতি খরস্রোতা নদীতে। তারপর তাকে দেখা গেল না। হাই হাই করে উঠল জনতা। সেই দুরন্ত স্রোতের টানে অনেকখানি ভেসে গেল রাজকুমার তীক্ষ্ণ। তবু তার মৃত্যু হলো না। একসময় সে উঠে পড়ল নদীর অন্য পারে। পাশেই একটা নিবিড় বন। সেই বনের মধ্যে শুয়ে পড়ল সে। জেগে ওঠার পর সে কালো ঘোড়াটিকে আর দেখতে পেল না। পরদিন বন থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার পর সে একটি নগরের সন্ধান পেল। লোকজনের সঙ্গে কথা বলে বুঝল এটা ভোজ রাজ্য নয়, এ এক অন্য রাজ্য। এর নাম গালব দেশ। এর রাজধানীর নাম যুধাখেরি। রাজকুমার তীক্ষ্ণ রাজধানীর উদ্দেশ্যে রওনা দিল। ভোজরাজ্যের পর তার এখানেই আসার কথা ছিল। ভোজরাজ্যের অশ্বারোহীরা তাকে এখানে তাড়া করে আসতে পারবে না। রাজকুমার তীক্ষ্ণর সঙ্গে টাকা পয়সা কিছু নেই, খিদে পেলেও খেতে পারবে না কিছু। কোনো লোকের বাড়িতে আশ্রয় চাইলেই পেতে পারে, সেরকমই প্রথা। ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন পানীয় দিয়ে সবাই পূর্ণ অর্জন করতে চায়। সেই জন্যই এই সব রাজ্যে কোনো লোক উপবাসী থাকে না। কিন্তু রাজার কুমার তীক্ষ্ণ কারো কাছে হাত পাততে জানে না। সে রাজধানীতে এসে এক ধর্মশালার বারান্দায় শুয়ে রইল। তলোয়ারটা লুকিয়ে রাখল কাপড়ে মুড়ে। দুদিন তার কোনো খাদ্য জোটেনি, শুধু জল খেয়ে পেট ভরাতে হয়। আরও একজন ভিখিরির মতন চেহারার লোক এই ধর্মশালার বারান্দায় থাকে। সে রাজকুমার তীক্ষ্ণর সঙ্গে ভাব জমাতে আসে, তার পরিচয় জানতে চায়। কিন্তু রাজকুমার তীক্ষ্ণ এমনিতেই কম কথা বলে, অচেনা লোকের সঙ্গে কথা বলতেই চায় না। রাজকুমারের হাতে একটা আংটি আছে। সেই লোকটি ওই আংটিটির দিকে লোভীর মতো তাকায়। দ্বিতীয় রাত্রে ঘুমন্ত রাজকুমারের হাত থেকে সে ওই আংটিটা চুরি করতে গিয়ে ধরা পড়ে গেল। রাজকুমার জেগে উঠতেই সে কাচুমাচু হয়ে নিজেই বলে উঠল, চুরি করতে চাইনি, চুরি করতে চাইনি,
আমি শুধু ওটা একবার দেখতে চেয়েছি। তুমি ওটা বিক্রি করবে? আংটি যে বিক্রি করা যাবে সেটাই জানতো না রাজকুমার তীক্ষ্ণ। আংটিটার যে কত মূল্য তাও সে জানে না। 3 রকম দুর্লভ পাথর বসানো অতি মূল্যবান সেই অঙ্গুরিও সে বিক্রি করে দিল মাত্র 10টি মুদ্রার বিনিময়। পরদিন সেই টাকা দিয়ে সে খাদ্য ফলমূল কিনল। আরও 2 দিন পরে তার সঙ্গে দেখা হয়ে গেল মল্লপালের। অনেক পথ ঘুরে ঘুরে সে তার দলবল নিয়ে উপস্থিত হয়েছে যুধাখেরিতে। বাহকের দলবল রাজকুমার তীক্ষ্ণকে তাড়া করতেই মল্লপালরাও ভয়ে পালিয়েছিল। রাজধানীর বাইরে এক জঙ্গলে লুকিয়েছিল 2 দিন। তারপর রাতের বেলায় হেঁটে হেঁটে তারা সেই রাজ্য ছেড়ে আসে। পথে তারা শুনেছে ভোজরাজা নাকি ঘোষণা করেছেন যে রাজকুমার তীক্ষ্ণ ফিরে এলে তার সঙ্গেই তিনি 2 রাজকন্যার বিয়ে দেবেন। রাজকুমার তীক্ষ্ণ তার কালো ঘোড়ায় চেপেছে, দারুণ তরঙ্গমুখর নদীতে ঝাঁপ দিয়েছে। এরপরেও যদি সে বেঁচে থাকে তবে রাজকন্যারা তার গলাতেই বড়মাল্য দেবে। লুকা বলল, রাজকুমার চলুন আমরা ভোজরাজ্যে ফিরে যাই। সেনাপতি মারা গেছে, রাজাও খুব বৃদ্ধ। রাজকন্যাদের বিয়ে করলে আপনিও সে রাজ্যের রাজা হবেন, আমরাও মহাসুখে থাকব। রাজকুমার তীক্ষ্ণ বলল, চুপ, ওই রাজকন্যারা যাকে ইচ্ছে বিয়ে করুক, আমি ওদের রাজ্যও চাই না। তোমরা শিবির স্থাপন করো, তারপর খোঁজ নাও এই রাজ্যের শ্রেষ্ঠ বীরকে। আমি তার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করব। মল্লপাল হতাশভাবে বলল, আবার যুদ্ধ? আবার আমাদের কি বিপদ হবে কে জানে। রাজকুমার তীক্ষ্ণ বলল, আমি উত্তর ভারতের অন্তত 30টি রাজ্য ঘুরতে চাই। গালব দেশের রাজা অসুস্থ, তার রানী পল্লবী দেবী রাজ্য চালান। সেনাপতি অতি বৃদ্ধ, এখন তিনি একটা বর্ষাও তুলতে পারেন না। তবু তাকে সেনাপতি পদ থেকে ছাড়ানো হয়নি। তবে শহরের 2 কোটালি সৈন্যবাহিনীকে চালায়। কোটাল দুজনের নাম দ্রব আর প্লব। সাধারণত সব রাজধানীতে একজন করেই কোটাল থাকে। এই রাজধানীতে 2 জন কোটাল, তার কারণ দ্রব আর প্লব যমজ। তারা দেখতে হুবহু একরকম তো বটেই, তাদের চিন্তারও অদ্ভুত মিল। দ্রব যদি পুকুর ঘাটে আছাড় খায় তাহলে প্লব বিছানায় শুয়েও ব্যথায় উহু হু করে ওঠে। দ্রব আর প্লব যত দূরেই থাকুক, একজনের খিদে পেলে অন্যজনও খিদে কাতরাবে। কিংবা প্লব যদি শুধু ডাবের জল খেয়ে পেট বোঝাই করে ফেলে, তখন দ্রব তার সামনে মন্ডা মিঠাই দেখলেও খাবে না। কে যে দ্রব আর কে যে প্লব তা প্রজারা চিনতেই পারে না, সবসময় ভুল করে। সেই জন্য পল্লবী দেবী ওদের 2 জনকেই কোটালের পদ দিয়েছেন। দ্রব আর প্লবর তলোয়ার খেলার খুব সুনাম। তারা গর্ব করে বলে যে একালে তাদের সমকক্ষ যোদ্ধা আর কেউ নেই। তাই তারা 2 জনেই মাঝে মাঝে দ্বন্দ্বযুদ্ধে মাতে। 2 জনেই সমান, কেউ জেতে না, কেউ হারে না। লুকার মুখে সব খবর শুনে রাজকুমার তীক্ষ্ণ বলল, যাও ওদের 2 জনকেই আহ্বান জানাও, আমি একসঙ্গে ওদের 2 জনের সঙ্গেই লড়াই করব। লড়াইয়ের মাঠে হলো এক অদ্ভুত কাণ্ড। দ্রব আর প্লব 2 জনেই কালো কুচকুচে পোশাক পরে, 2 জনেই বেশ রোগা আর লম্বা। 2 জনেরই ঠোঁটের কোণে বাঁকা হাসি। 2 ভাই পাশাপাশি দাঁড়ালো, ভালো করে দেখলো রাজকুমার তীক্ষ্ণকে। তারপর দ্রব অস্ত্র হাতে রানিয়ে সোজা হেঁটে এসে এক থাপ্পড় কষালো রাজকুমার তীক্ষ্ণর গালে। দ্রবর হাতে এত জোর যে সেই থাপ্পড় খেয়ে রাজকুমার তীক্ষ্ণ উল্টে পড়ে গেল। 2 ভাই একসঙ্গে হেসে উঠে বলল, এই গায়ে জোর নিয়ে তুই লড়াই করবি? যা বাড়ি যা। রাজকুমার তীক্ষ্ণ ঠোঁটের পাশ দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়াচ্ছে। উঠে দাঁড়িয়ে রক্ত মুছে সে দ্রবকে বলল, তুমি আমাকে অন্যায়ভাবে আঘাত করেছ, আমার অস্ত্রের কোপে তোমারই প্রথম প্রাণ যাবে। তারপর সে তলোয়ার হাতে নিতেই 2 ভাই 2 দিক থেকে ধেয়ে এলো তাকে আঘাত করতে। রাজকুমার তীক্ষ্ণ লাফিয়ে উঠে গেল তাদের মাথার ওপর। একসঙ্গে 2 প্রতিদ্বন্দ্বীর তলোয়ারকেই সে কি করে যে আটকাতে লাগলো তা বোঝাই গেল না। দ্রব আর প্লব সত্যিই ভালো লড়াই জানে, তবু এই লড়াই চলল না বেশিক্ষণ।
রাজকুমার তীক্ষ্ণ প্রথমে দ্রবর ডান হাত কেটে ফেলল, তারপর তার বুকে তলোয়ার ঢুকিয়ে ধরাশায়ী করল। সঙ্গে সঙ্গে প্লবও ধরাম করে শুয়ে পড়ল মাটিতে। তার হাত থেকে খসে গেল তলোয়ার। সে আর কোনো শব্দ করল না। রাজকুমার তীক্ষ্ণ নিরস্ত্রকে আঘাত করে না। প্লবর কাছে গিয়ে বলল, খুব যে হেসেছিলে, এর মধ্যেই লড়াইয়ের স্বাদ মিটে গেল, উঠে দাঁড়াও। প্লব কোনো উত্তর দিল না, উত্তর দিতে পারবেই না। দ্রবণ মৃত্যুর সঙ্গে সঙ্গেই তারও প্রাণ বেরিয়ে গেছে। এইভাবে রাজকুমার তীক্ষ্ণ একের পর এক রাজ্য ঘুরে ঘুরে নাম করা বীরদের দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করতে লাগল। বৈভব রাজ্য, ধরাসুর, ঊনকোটি, শ্রীপুর, মন্দারগড় রাজ্যে কোনো যোদ্ধাই রাজকুমার তীক্ষ্ণর সামনে আসতে সাহস করল না। চতুর্দিকে রটে গেছে যে এই রাজকুমার যেমন কৌশলী যোদ্ধা তেমনই নিষ্ঠুর। কোনো শত্রুকেই সে দয়া করে না। এই রাজকুমার যেন জাদুকর। লড়াইয়ের মধ্যে যখন তখন অদৃশ্য হয়ে যায়, হঠাৎ হঠাৎ শূন্যে লাফিয়ে ওঠে, গাছের ডাল ধরে ঝোলে। লোকের মুখে মুখে রাজকুমার তীক্ষ্ণর আর একটা নাম হয়ে গেল, উড়ন্ত রাজকুমার। সদল বলে রাজকুমার তীক্ষ্ণ একসময় এসে পৌঁছল কাঞ্চি রাজ্যে। অহিচ্ছত্রপুর ছেড়ে আসার পর প্রায় 1.5 বছর কেটে গেছে। কাঞ্চিতে এসেই তার জীবন আবার এক অন্য দিকে মোড় নিল। এদিকে রাজকুমার দৃঢ় এখন আর রাজকুমার নেই। বছরের পর বছর সে যখন কারাগারে ছিল তখনও সে নিজেকে রাজকুমার বলেই জানত। এখন তার কিছুই মনে পড়ে না। নিজের মায়ের কথা, নিজের রাজ্যের কথাও মনে পড়ে না। লিচ্ছবি রাজ্যের এক দ্বীপে মোড়লের বাড়িতে আশ্রয় পেয়েছে দৃঢ়। মোড়লের মস্ত বড় সংসার, প্রায় 30-40 জন লোক থাকে। অনেকখানি জায়গা জুড়ে পরপর 10-12টা মাটির ঘর আর প্রচুর গাছপালা। দৃঢ় শরীর এখনও অসুস্থ। সারাদিন একটা মাটির ঘরে সে শুয়ে থাকে। 2 হাত ঢাকা দিয়ে রাখে চোখের ওপর। এখনও সে আলো সহ্য করতে পারে না। 2 হাতেও তেমন জোর নেই। মোড়লের এক মেয়ে তাকে দুবেলা খাবার দিয়ে যায়। দৃঢ় শুধু খায় আর ঘুমোয়। এ বাড়ির মানুষ যখন তাকে জিজ্ঞেস করে, ওগো তুমি কে, তোমার বাড়ি কোথায়, কোন দেশ থেকে এসেছো, দৃঢ় চুপ করে থাকে। দিনের পর দিন যায়। আস্তে আস্তে দৃঢ় সুস্থ হয়ে উঠল। হাত দুটোতে জোর ফিরে এলো। চোখেও রোদ পড়লে কষ্ট হয় না। এখন আর সে সারাদিন ঘরে থাকে না। ঘুম থেকে উঠে একটা গাছতলায় গিয়ে বসে। বাচ্চা ছেলেরা দূরে দাঁড়িয়ে কৌতূহলের সঙ্গে তাকে দেখে। এই রহস্যময় মানুষটি কোনো কথা বলে না। শরীর সুস্থ হয়ে ওঠার সময় রাজকুমার দৃঢ় নিজেকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। লোকে তার নামধাম জিজ্ঞেস করে, সে উত্তর দিতে পারে না কেন? নিশ্চয়ই তার একটা নাম ছিল, কোথাও একটা বাড়ি ছিল। কি করে সেসব ভুলে গেল? তার 2 বাহুতে 2টো সোনার বালা আছে, কিন্তু তাতে কিছু লেখা নেই। বেশি চিন্তা করতে গেলে তার মাথা ঝিমঝিম করে। মোড়লে যে মেয়েটি তাকে খাবার দিতে আসে তার বয়স 10-11 বছর। তার নাম লোপা। তার মাথা ভর্তি কোকড়া কোকড়া চুল, গায়ের রং কালো, মুখখানাতে দুষ্টু দুষ্টু ভাব। খাবার দেওয়ার সময় রোজই সে বলে, এই যে বোবা মানুষ, খাও। একদিন রাজকুমার দৃঢ় তাকে জিজ্ঞেস করল, তোমার নাম কি? অমনি লোপা হাততালি দিয়ে চেঁচিয়ে উঠল, কথা বলেছে, কথা বলেছে, কথা বলেছে। সেই রকম চেঁচাতে চেঁচাতে সে চলে গেল বাড়ির মধ্যে। ডেকে আনলো তার বাবাকে। মোড়লের গায়ের রং কালো কুচকুচে, লম্বা চওড়া চেহারা, মাথার চুল সাদা। সে এসে বলল, ওগো বিদেশি, তুমি কথা বলেছ বলে আমরা বড় খুশি হয়েছি। তুমি কোন দেশের মানুষ? আমাদের এ দেশে কি তোমার চেনা কেউ আছে? দৃঢ় লজ্জার সঙ্গে বলল, আমি কিছুই মনে করতে পারছি না, আমি এখানে এলাম কি করে? মোড়ল বলল, তুমি নদীতে ভাসতে ভাসতে এসেছো, তোমার মাথায় চোট লেগেছিল। কত দূর থেকে তুমি এসেছো তাও আমরা জানি না। দৃঢ় বলল, আমিও জানি না। এটা তোমাদের বাড়ি, আমাকে এখানে থাকতে দিয়েছো কেন? মোড়ল জিভ কেটে বলল,
তুমি আমাদের অতিথি, তুমি এখানে যতদিন খুশি থাকতে পারো। অতিথি সেবা করলে পূর্ণ হয়। দৃঢ় বলল, কিন্তু আমি কেন থাকব, কিংবা কোথায় বা যাব? মোড়ল বলল, যদি অন্য কোথাও না যেতে চাও তাহলে আমাদের বাড়িতেই থাকো। দৃঢ় বলল, আমি দেখি যে এ বাড়ির সকলেই কিছু না কিছু কাজ করে, আমারও তো কোনো কাজ করা উচিত, কিন্তু আমি কি কাজ জানি? কিছুই তো জানি না। মোড়ল বলল, যদি কাজ করতে ইচ্ছে হয় আস্তে আস্তে শিখে নেবে, আমরা শিখিয়ে দেব। দৃঢ় একটা দীর্ঘশ্বাস ফেলল। তার বুকের মধ্যে একটা কষ্ট হচ্ছে, কিছুই না জানার কষ্ট বড় মর্মান্তিক। আরও কেটে গেল কয়েকটা দিন। লোপা নামে মেয়েটির সঙ্গে তার ভাব হয়েছে। দৃঢ় নিজের নামও জানে না শুনে লোপার কি হাসি! এমন মানুষ সে কখনো দেখেনি। তারপর সে নিজেই দৃঢ়র একটা নাম দিয়েছে। দৃঢ়কে সে কুমার বলে ডাকে। মোড়লের এক ভাই মাটি দিয়ে মূর্তি করে। দৃঢ় তার পাশে বসে বসে দেখে, নিজেও মূর্তি করার চেষ্টা করে। আস্তে আস্তে সে শিখে গেল অনেকটা। একদিন হঠাৎ ডাকাতেরা আক্রমণ করলো সেই মোড়লের বাড়ি। নৌকো করে এলো ডাকাতের দল। তাদের হাতে তলোয়ার, বর্শা আর জ্বলন্ত মশাল। হৈ হৈ করে ধেয়ে এলো এই বাড়ির দিকে। ডাকাতদের দেখে মোড়লের বাড়ির লোকজন ভয়ে পালাতে লাগলো। কয়েকজন বাধা দিতে গেলেও প্রচণ্ড মার খেল ডাকাতদের হাতে। দৃঢ় ঘুমিয়েছিল, তাকে ডাকবার কথা কারোর মনে আসেনি। ঘুম ভেঙে এসে দেখল তার দরজার কাছে একজন লোক দাঁড়িয়ে আছে। দৃঢ় জিজ্ঞেস করল, কে, কি চাই? ডাকাতটা বলল, তুই কে রে বেটা? বাড়ির জামাই নাকি? তোর হাতে দেখছি সোনার বালা, দে, খুলে দে। দৃঢ় বলল, তুমি আমার বালা চাও? কেন, বালা নিয়ে কি করবে? ডাকাতটা বলল, ভালো চাস তো শিগগির দে, নইলে তোর মুন্ডু কাটবো। দৃঢ় বলল, তোমাকে আমার ভালো লাগছে না, তুমি যাও এখান থেকে, আমি এখন ঘুমোবো। ডাকাতটা অট্টহাস্য করে ঢুকে এলো ঘরের মধ্যে। তারপর খপ করে দৃঢ়র মাথার চুল চেপে ধরে টেনে তুলতে গেল। যন্ত্রণার চোটে আ আ শব্দ করে উঠল। তারপর তার রাগ হলো। রাগের চোটে ডাকাতটাকে একটা ধাক্কা দিল সে। ডাকাতটা ছিটকে পড়ে গেল। পর মুহূর্তেই ডাকাতটা তাকে হত্যা করার জন্য তলোয়ার তুলল। দৃঢ় সেদিকে চেয়ে বলল, তুমি আমাকে মারতে চাও? দৃঢ় যে চৌকিটা শোয়ে তার একটা পায়া ঠক ঠক করে। একদিন ভেঙে পড়েছিল, আবার জোড়া লাগানো হয়েছে কোনো রকমে। চোখে নিমেষে দৃঢ় সেই খাটের পায়াটা তুলে নিয়ে বাধা দিল ডাকাতটাকে। নিজের নাম ভুলে গেলেও দৃঢ় যুদ্ধবিদ্যা ভোলেনি। রাজকুমারেরা খুব ভালো ভালো গুরুর কাছে অস্ত্র শিক্ষা করে, সাধারণ একটা ডাকাত তার সঙ্গে পারবে কেন? একটুক্ষণের মধ্যেই ডাকাতটা কাবু হয়ে গেল। মাথায় একটা চোট লাগার ফলে অজ্ঞান হয়ে পড়ে গেল সে। দৃঢ় তার হাত থেকে তলোয়ারটা খুলে নিল। বাড়ির মধ্যে দারুণ চেঁচামেচি হচ্ছে, মেয়েরা ভয় পেয়ে কাঁদছে। দৃঢ় তলোয়ারটা হাতে নিয়ে বেরিয়ে এলো বাইরে। ডাকাতদের যে সর্দার তার ভয়ঙ্কর চেহারা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, কপালে মস্ত এক সিঁদুরের টিপ, দু কানের ফুটোয় দুটো ফুল গোছা। সেই সর্দার লোপার হাত ধরে হির হির করে টেনে নিয়ে যাচ্ছে, আর লোপা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। দৃঢ় বলল, এই, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও। ডাকাতের সর্দার বলল, এটা আবার কে? আয়, তোকে আগে সাবার করি। দৃঢ় কখনো কারো বাড়িতে ডাকাতি দেখেনি। ডাকাতদের ব্যাপারটাই সে জানে না। সে মনে করল এই লোকগুলো খারাপ। ডাকাত সর্দারের সঙ্গে আরম্ভ হয়ে গেল দৃঢ়র দ্বন্দ্বযুদ্ধ। এই লোকটির সাহস আর শক্তি দুটোই প্রচণ্ড। দৃঢ় তাকে সহজে হারাতে পারল না। চলতে লাগলো লড়াই। অন্য ডাকাতরা সেখানে ছুটে এলেও সর্দারকে সাহায্য করতে পারল না। লড়াইটা হচ্ছে একটা দেওয়ালের কোণ ঘেঁষে। এমন সময় দৃঢ় তলোয়ারের আঘাতে ডাকাত সর্দারের হাত থেকে তলোয়ারটা ছিটকে পড়ে গেল। দৃঢ় তার অস্ত্রটা সর্দারের গলায় ঠেকিয়ে বলল, তোমার সঙ্গীদের থামতে বলো, নইলে কিন্তু তুমি বাঁচবে না। সর্দারের ওই অবস্থা দেখে বাকি ডাকাতরা ছুটে পালালো।
তাড়াহুড়ো করে নৌকোয় উঠতে গিয়ে কয়েকজন পড়ে গেল জলে। এর মধ্যে গ্রামের অন্য লোকরাও তেড়ে এলো। ডাকাতদের সর্দার আর তার দুজন সঙ্গী বন্দী হলো গ্রামের লোকেদের কাছে। মোড়ল ও তার বাড়ির লোকেরা ফিরে এসে ধন্য ধন্য করতে লাগলো দৃঢ়কে। তার জন্যই বেঁচে গেল সব কিছু। এর আগে ডাকাতদের বিরুদ্ধে এমন সাহসের সঙ্গে লড়াই করতে আর কাউকে দেখা যায়নি। এই বিদেশি মস্ত বড় বীর। দৃঢ় এই সব প্রশংসার কথা গায়ে মাখল না। তার অসময়ে ঘুম ভেঙেছিল। সে আবার ঘুমোতে চলে গেল। পরদিন থেকে দৃঢ়র খুব খাতির বেড়ে গেল সেই গ্রামে। সবাই তাকে নেমন্তন্ন করে খাওয়াতে চায়। মোড়ল তাকে অন্য কোনো বাড়িতে যেতে দিতে চায় না। তার ভয় দৃঢ় তার বাড়ি ছেড়ে যদি চলে যায়। তার খুব ইচ্ছে তার মেয়ের সঙ্গে দৃঢ়র বিয়ে দেওয়ার। কয়েকদিন পর দেশের রাজার কাছ থেকে দূত এলো সেই মোড়লের কাছে। দূত তার সঙ্গে কয়েকজন সৈন্য ও একটা রথ নিয়ে এসেছে। একদল সাংঘাতিক ডাকাতকে একজন অচেনা বিদেশি লড়াই করে হারিয়ে দিয়েছে। এই খবর পৌঁছেছে রাজার কানে। তিনি এই লোকটিকে দেখতে চান। রাজার আদেশ অমান্য করার উপায় নেই। দৃঢ় যেতে চায় না। মোড়লদের বাড়িটা আর এখানকার লোকেদের সঙ্গে তার বেশ চেনা হয়ে গেছে। এ জায়গা ছেড়ে অন্য কোথাও যাবার ইচ্ছে নেই তার। কিন্তু মোড়ল বুঝল যে দৃঢ় না গেলে রাজা তার ওপরেই রাখবেন। সে অনেক বুঝিয়ে সুঝিয়ে দৃঢ়কে রাজি করালো। দৃঢ় উঠে বসল রথে। এই দেশের রাজা খুব পৃথ। তার 4 ছেলে। এদের মধ্যে কে যে পরে সিংহাসনে বসবে তা এখনো ঠিক হয়নি। নিয়ম অনুযায়ী বড় ছেলেরই যুবরাজ হওয়ার কথা, কিন্তু রাজা ভালোবাসেন তার ছোট ছেলেকে। রাজকুমারদের মধ্যেও ভাব নেই। তারা সবসময় ঝগড়া করে। দৃঢ়কে দেখে বৃদ্ধ রাজা চমকে উঠলেন। দৃঢ়র পোশাক পরিচ্ছদ এখন ছিন্ন ভিন্ন হয়ে গেছে। মুখ ভর্তি জঙ্গলের মতো দাড়ি গোঁফ, খালি পা। তাকে দেখে রাজকুমার বলে চেনার কোনো উপায় নেই। শুধু 2 বাহুতে 2টো সোনার বালা, 2 কানে 2 কুণ্ডল। তার চেহারা দেখলেই বোঝা যায় সে সাধারণ ঘরের ছেলে নয়। সে সোজা হয়ে দাঁড়িয়ে রাজার চোখের দিকে চেয়ে রইল। সেই দাঁড়াবার ভঙ্গি দেখলেই মনে হয় ছোটবেলা থেকে সে কারোর সামনে মাথা নিচু করেনি। রাজকুমাররাই এমনভাবে দাঁড়ায়। রাজা জিজ্ঞেস করলেন, তুমি বিদেশি? তোমার নাম কি? লোপা তাকে যে নামে ডাকে দৃঢ় সেই নামটাই বলল। সে বলল, আমার নাম কুমার। আমি এসেছি অনেক দূর দেশ থেকে। রাজা বললেন, আমি তোমার বীরত্বের কথা শুনেছি। গ্রামের লোক ডাকাত দেখলেই পালায়। তুমি একা রুখে দাঁড়িয়েছ। তোমাকে আমি একটা কাজ দিতে চাই। কিছুদিন আগে এ রাজ্যের কোটাল মারা গেছে। তুমি নগর কোটাল হবে? দৃঢ় কিছু উত্তর দেওয়ার আগেই বড় রাজকুমার বলল, বাবা, আপনি আগেই একে কাজ দিচ্ছেন? এ লোকটা সত্যি সত্যি বীর কিনা তা আগে পরীক্ষা করে দেখা হবে না? ও আমাদের সামনে লড়াই করে দেখাক। রাজা বললেন, ঠিক, একবার ওর বীরত্বটা পরীক্ষা করে দেখা দরকার। কার সঙ্গে ও লড়াই করবে? বড় রাজকুমার বলল, আমাদের ছোট কুমার ভালো লড়াই শিখেছে। তার সঙ্গেই যুদ্ধ করুক। তাকে যদি হারাতে পারে তখন নয় আমরা দেখব। ছোট রাজকুমার সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে উঠে দাঁড়াতেই দৃঢ় শান্তভাবে বলল, আমি কোটাল হতে চাই না। আমি সেই গ্রামে মোড়লের বাড়িতে ফিরে যেতে চাই। ওর সঙ্গে আমি লড়াইও করব না। বড় রাজকুমার ধমক দিয়ে বলল, চুপ করো। রাজার মুখের ওপর কথা বলতে নেই। রাজা তোমাকে লড়াই করতে বলছেন, এখন লড়ো। দৃঢ় বলল, কেন এর সঙ্গে লড়াই করব? ইনি তো আমার কোনো ক্ষতি করেননি। বড় রাজকুমারের ইচ্ছে এই অচেনা লোকটা যদি ছোট রাজকুমারের সঙ্গে লড়াই করে তাকে মেরে ফেলে তাহলে খুব ভালো হয়। তার পথের কাঁটা দূর হয়ে যায়। বড় রাজকুমার বলল, রাজার আদেশ অগ্রাহ্য করলে কি শাস্তি হয় জানো? তার শাস্তি মৃত্যু। তুমি লড়াই না করলে তোমায় শুলে চড়ানো হবে। সেইভাবেই মরতে চাও না লড়াই করতে চাও? ছোট রাজকুমার বলল, এ লোকটাকে তো মনে হচ্ছে ভীতু। এ কি করে কোটালের কাজ করবে? বৃদ্ধ রাজা বললেন, ওহে বিদেশি, তলোয়ার তোলো। দৃঢ় এবার তার তলোয়ারটা হাতে নিল।
ছোট রাজকুমার ধেয়ে এলো তার দিকে। দুই তলোয়ারে ঠোকাঠুকি হলো। লড়াইয়ে মন দিতে পারছে না দৃঢ়, সে পিছিয়ে যাচ্ছে ক্রমশ। একসময় রাজা হাত তুলে বললেন, থাক থাক, যথেষ্ট হয়েছে। লড়াইয়ের ফলাফল দেখার দরকার নেই। কে কীরকমভাবে অস্ত্র চালায় তা দেখলেই বোঝা যায় তার দক্ষতা কতখানি। এই বিদেশি যুবক ইচ্ছে করলেই যে ছোট কুমারকে হারিয়ে দিতে পারে তা আমি বুঝেছি। আমি আজ থেকে একে কোটালের কাজে নিযুক্ত করলাম। তলোয়ার নামিয়ে দৃঢ় বলল, মহারাজ, আমাকে মাফ করুন, আমি কোটালের কাজ নিতে চাই না। বড় রাজকুমার বলল, আরে এই লোকটা যে দেখি মহামূর্খ। রাজের কোটালের কাজ কত সম্মানের কাজ, কত টাকা পয়সা পাবে, সে কাজ নিতে চাইছে না। রাজা মৃদু হেসে জিজ্ঞেস করলেন, বিদেশি কুমার, তুমি এ কাজ নিতে চাও না কেন? দৃঢ় বলল, আমি গ্রামে ফিরে যেতে চাই। নদীর ধারের গ্রামটি আমার বড় ভালো লেগেছে। রাজা বললেন, কোটালের কাজ নিয়েও তুমি মাঝে মাঝে সেখানে ফিরে যেতে পারবে। তুমি ডাকাতদের দমন করেছ, এই পুরস্কার তোমার প্রাপ্য। আপাতত তুমি অতিথি ভবনে থাকো, নতুন পোশাক পরিচ্ছদ পরে কাল তুমি রাজসভায় এসো, তোমার কাজ বুঝিয়ে দেওয়া হবে। রাজকুমার দৃঢ়র ভাগ্যের চাকা এখানেই থামল না। পরের দিন তার নিয়তি তাকে নিয়ে গেল অন্যদিকে। পরদিন স্নান করে নতুন মূল্যবান বস্ত্রে সুসজ্জিত হয়ে দৃঢ় এলো রাজসভায়। অতিথিশালায় পরিচারকরা তাকে যত্ন করে সাজিয়ে দিয়েছে। আজ তাকে আবার দেখাচ্ছে রাজকুমারের মতন। তার নতুন নাম হয়েছে কুমার সিংহ। রাজার সভায় এসেছে ভোজ রাজ্যের দূত। দুই রাজবংশের মধ্যে আত্মীয়তা আছে। সেই দূত বৃদ্ধ রাজাকে এক দীর্ঘ কাহিনী শোনালো। কাহিনী যখন প্রায় শেষ হয়ে এসেছে তখন দৃঢ় এসে ঢুকলো রাজসভায়। রাজা দূতকে বললেন, সবই তো শুনলাম, বড়ই আশ্চর্যের ব্যাপার। তুমি ভোজরাজকে বলবে আমি তাকে সব রকম সাহায্য করব। তুমি যাকে খুঁজতে এসেছো তাকে খোঁজার ব্যাপারে তোমাকে সাহায্য করবে আমার কোটাল। এতদিন এই রাজ্যে কোনো কোটাল ছিল না, আজই নতুন কোটাল নিযুক্ত হয়েছে। রাজা দৃঢ়র দিকে তাকিয়ে বললেন, কুমার সিংহ, এটাই হবে তোমার প্রথম কাজ। ভোজরাজের দূত রাজকুমার দৃঢ়র দিকে ফিরে যেন ভূত দেখার মতন চমকে উঠল। বেশ কয়েক মুহূর্ত অপলকভাবে চেয়ে থেকে সে বলল, কি আশ্চর্য, কি আশ্চর্য, এই তো সেই মানুষ। রাজাও সবিস্ময়ে বললেন, এই সেই মানুষ? ভোজরাজের দূত বলল, সেই মানুষ, কোনো ভুল নেই মহারাজ। এই যুবক আমাদের সেনাপতি বাহুককে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করেছে। তারপর রাজার নিজস্ব কালো ঘোড়ায় চেপে ঝাঁপিয়ে পড়েছে জলপ্রপাতের মধ্যে। আমাদের রাজা আগেই ঘোষণা করেছিলেন যে যদি কেউ ওই ঘোড়ায় চেপে জলপ্রপাত পার হতে পারে তবে তার সঙ্গেই তার দুই রাজকন্যার বিবাহ দেবেন। এর আগে সেরকম অসম্ভব কাজ আর কেউ পারেনি, শুধুমাত্র এই রাজকুমার পেরেছেন। রাজা হেসে বললেন, রাজকুমার, আমি ঠিকই ধরেছিলাম। প্রথম দেখেই বুঝেছি এই কুমার যে দারুণ বীর তাতেও কোনো সন্দেহ নেই। কুমার, তুমি এত বড় একটা কাণ্ড করে এসেছো, তা আমাদের বলনি কেন? রাজকুমার দৃঢ় বলল, না না মহারাজ, আমি সেরকম তো কিছু করিনি। নিশ্চয়ই এই দূত ভুল করেছেন, অন্য কারো কথা ভেবেছেন। দূত বলল, হ্যাঁ, আমার ভুল হতেই পারে না। অবিকল এই মুখ, দুবাহুতে ঠিক এই রকম সোনার বালা। আমাদের দুই রাজকন্যাই ঠিক করেছেন এই বীর পুরুষকে ছাড়া অন্য কাউকে বিয়েই করবেন না। রাজা বললেন, আমার নিজের কোনো কন্যা নেই, যদি থাকতো তবে তার সঙ্গেই আমি এই বীর যুবকের বিবাহ দিতাম। রাজকুমার দৃঢ়র সঙ্গে তার ছোট ভাইয়ের মুখের অনেক মিল। দুজনেরই বাহুতে একই রকম তাদের বংশের বালা। দৃঢ় বারবার বলতে লাগলো, সে বাহক নামে কোনো ব্যক্তির সঙ্গে লড়াই করেনি, কালো ঘোড়ায় চেপে কোনো খরস্রোতা নদীতেও ঝাঁপ দেয়নি। দূত সে কথা মানতেই চাইল না কিছুতে।
এই লোককে খোঁজার জন্য সে অনেক রাজ্য ঘুরেছে। এখন আর সে একে ছাড়বে না। রাজকুমার দৃঢ় তখন ভাবল যে আগেকার কোনো কথাই তো তার মনে নেই, তাহলে হয়তো হতেও পারে। সে চুপ করে গেল। বৃদ্ধ রাজা তখনই মহা সমারোহে রাজকুমার দৃঢ়কে পাঠিয়ে দিল ভোজ রাজ্যে। সেখানে একসঙ্গে দুই রাজকন্যার সঙ্গে তার বিয়ে হয়ে গেল। নিজের পিতার রাজ্যে সে কারাবন্দী হয়েছিল, এখন সে হয়ে গেল অন্য একটি রাজ্যের যুবরাজ। শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের উদাসী রাজকুমারের দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় পর্ব। খুব তাড়াতাড়ি ফিরব তৃতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।